সময় শেষেও নিবন্ধনের আবেদন করেনি ৩,৫০০ হাসপাতাল ক্লিনিক, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। তিন বছরেও রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়নি মিয়ানমার, নেপিদোকে আরও কূটনৈতিক চাপ দেওয়ার তাগিদ। ৯ মাস পর হচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পূর্ণ কমিটি, বিতর্কিত থাকলে কঠোর ব্যবস্থা। ব্রাহ্মণবাড়িয়ায় বাসায় মিলল ভাই বোনের মরদেহ, চট্টগ্রামের চান্দগাঁওয়ে মা ছেলের মরদেহ উদ্ধার। এবং ভারতে নিয়ন্ত্রণে আসছে না করোনা, একদিনে ৮৫৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬০,০০০-এর বেশি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছেন আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দেব পুরো খবর। সময় শেষ হলেও এখনও নিবন্ধনের আবেদনই করেনি ৩,৫০০ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। যৌক্তিক কারণ না থাকলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। লক্ষ্মীপুরের রয়্যাল হাসপাতাল অনুমোদন না নিয়ে চলছে বছর ধরে, করা হয়নি নিবন্ধনের আবেদনও। পাশে আরেক হাসপাতাল মুখলিসুর রহমান হেলথ কেয়ার। এই হাসপাতাল দুটির মতো আরও ২৫টি হাসপাতালের নেই লাইসেন্স। অধিকাংশ আবেদন আমরা পেয়েছি, দু একজন যারা আবেদন করেনি একেবারে নতুন, তাদেরকে আমরা বন্ধই রেখেছি এবং বন্ধ রাখার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। রংপুরে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিকের সংখ্যা ৩৩৩, এখনও আবেদন করেনি ৮৭টি। অনেক প্রতিষ্ঠান চলছে নিবন্ধন না নিয়েই। এখন পর্যন্ত কোনো ধরনের লাইসেন্স নেই, আবেদনও করে নাই, এরকম শতাধিক ক্লিনিক রংপুর আছে যারা, এবং বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে বন্ধ করা হচ্ছে। আগে যাই টাকাটা জমা করছিলাম সেটারে তো আমরা রিনিউ পাইনি, পরবর্তীতে টাকা জমা দেওয়ার আনন্দটা আমরা কিভাবে পাবো? আমাদের কোনো ইনস্ট্রাকশন হয়নি, আমাদের কোনো মনে করেন যে মনিটরিং করা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সারা দেশে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংকের সংখ্যা ১৫,৫০০। এর বাইরেও অনুমোদনহীন অনেক হাসপাতাল চলছে বছরের পর বছর। রিজেন্ট জালিয়াতির পর সব ধরনের প্রতিষ্ঠানকে লাইসেন্স ও নবায়ন করতে ২৩ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স। এতে আবেদন জমা পড়েছে ১২,০০০। সব প্রক্রিয়া শেষ করে নিবন্ধন পেয়েছে ৪,৫০০ প্রতিষ্ঠান। অনেকে ইচ্ছা করছে না যে আমরা করব না, হয়তো অনেকে দেখা যাচ্ছে যে নিবন্ধন যে প্রক্রিয়াটা কিছুটা তাদের পক্ষে পালন করা সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে, এবং মনে হচ্ছে যে কিছু কিছু আছে এখানে ইনফরমেশন আছে, যেমন পরিবেশের ছাড়পত্র, তারপরে নারকোটিক্সের ছাড়পত্র, এগুলি পেতেও দেরি লাগে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, নিবন্ধনের আবেদন না করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা আবেদন করেই নেই তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের হসপিটাল নিবন্ধন আইনের আওতায় যে সমস্ত বিষয় আছে সেটার ব্যাপারে আমরা উদ্যোগ নেব। সেই ব্যাপারে আমরা অবশ্যই খুব শক্তভাবেই আমরা এটা দেখব যে তারা কেন করে নাই। যৌক্তিক কোনো কারণ যদি না থাকে যে তারা করে নাই, অনেক যৌক্তিক কারণ থাকতে পারে, সেটাও আমরা দেখব। রিজেন্ট জালিয়াতির পর বেসরকারি হাসপাতালের লাইসেন্স ও নবায়নে নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ। গঠন করা হয় টাস্কফোর্স। মন্ত্রণালয়ের টাস্কফোর্সের বেঁধে দেওয়ার সময় শেষ হয়েছে রোববার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টেস্টের নতুন ফি নির্ধারণ করা হলেও আগ্রহ ফেরেনি মানুষের। নমুনা নষ্ট হয়ে যাওয়া, রিপোর্ট পেতে দেরি সহ নানা ভোগান্তি পোহাচ্ছে পরীক্ষা করাতে আসা ব্যক্তিরা। তবে করোনার নমুনা পরীক্ষার ফি পুরোপুরি মওকুফ করে দেয়া হলে টেস্টের প্রতি মানুষের আগ্রহ বাড়তে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ৮ মার্চ সংক্রমণ দেখা দেওয়ার পর থেকেই করোনা পরীক্ষা হচ্ছিল বিনামূল্যে, কিন্তু গত ২৯ জুন থেকে করোনার পরীক্ষা করানোর জন্য ফি নির্ধারণ করে দেয় সরকার। তাতে হাসপাতালে গিয়ে নমুনা জমা দিলে ২০০, আর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলে ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এরপর থেকে ক্রমাগত টেস্টের প্রতি আগ্রহ কমতে থাকে মানুষের।
এমন অবস্থার পরিপ্রেক্ষিতে গেল ২০ আগস্ট ফি কমিয়ে দেয় স্বাস্থ্য বিভাগ। হাসপাতালে পরীক্ষা করানোর জন্য ১০০ টাকা এবং বাসা থেকে সংগ্রহ করা নমুনার জন্য নির্ধারণ করা হয় ৩০০ টাকা। তবে এরপরও ফি নিয়ে অসন্তোষের পাশাপাশি পরীক্ষার রিপোর্ট পেতেও নানা ভোগান্তি পোহাচ্ছে মানুষ। এখান থেকে ওই বিল্ডিং এ যান, ওখান থেকে এই বিল্ডিং আসেন, মানে এক হজবর্ণ অবস্থা আর কি সরকারি মেডিকেলে এখানে দেখতে পাচ্ছি। আর বাকি সবকিছু ঠিকঠাক আছে, একটা শুধু বিষয় হয়রানি হচ্ছে সবাই। করোনার পরীক্ষা টাকা নেয় বিদায় তারা অন্য চিকিৎসাগুলো করতে পারতেছে না করোনা পরীক্ষার জন্য। সবাই তো টাকা দিয়ে করতে পারে না, ফ্রি হলে একটু ভালোই হয়। করোনা পরীক্ষা করাতে ফি নির্ধারণের কারণে টেস্ট কমে গিয়েছিল মন্তব্য করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টেস্টে মানুষের আগ্রহ ফেরাতে ফি মওকুফের কোনো বিকল্প নেই। টেস্ট না করেও তো দিছে পজিটিভ বা নেগেটিভ, তো জনগণ তো মনে করে যেটা ঠিক কিনা, আমরা করেই বা লাভ কি, এত কষ্ট করে লাভ কি, সেটাও কিন্তু একটা কারণ। সেই জন্য আমি মনে করি যে টাকাটা নেওয়া হচ্ছে এটাও না হয় গভর্নমেন্ট ইচ্ছা করলে মওকুফ করে দিতে পারে, বিনা পয়সায় টেস্টটা করা উচিত। আর মানুষের আস্থা কিন্তু আমাদের ফিরিয়ে আনতে হবে। যে প্রেক্ষাপটে এই ফিসটা আরোপ করা হয়েছিল সেই প্রেক্ষাপটে আমার মতে এখন আর নেই। সরকার এই মুহূর্তে অ্যান্টিজেন, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, অ্যান্টিবডি টেস্টের কথাও চিন্তা করছে। সেই দিক বিবেচনা করলে আমার মনে হয় এই মুহূর্তে এই ফিস আরোপটা আবারও যদি সরকার বিবেচনা করে বন্ধ করে দেয় তাহলে সাধারণের জন্য আরো ভালো হবে। প্রতিষেধক টিকা আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শও দিলেন বিশেষজ্ঞরা। বড় লোকের রোগ, এটা গরিব মানুষের হবে না, এই ধরনের ফিলিং কিন্তু রয়ে গেছে। সেটাও তো ভুল বার্তা, কথা তো সত্য না। কারণ করোনা ধনী গরিব ছোট বড় রাজা প্রজা কাউকে তো চিনে না, সে যাকেই সুযোগ পায় তাকেই তো আক্রান্ত করবে, এটা তো সত্য। আপনি অন্তত মাস্ক তো পড়তে পারেন, মাস্ক যদি শুধু পড়েন ৬০ থেকে ৮০% সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। তবে বেসরকারি হাসপাতালে পরীক্ষা করাতে আগের মতো ৩৫০০ টাকাই লাগছে। বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে দিতে হবে ৪৫০০ টাকা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা অনুপ্রবেশের ৩ বছর, আজও ফেরা হয়নি নিজ জন্মভূমিতে। বাংলাদেশের অভিযোগ, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তরিক নয় মিয়ানমার। করোনা পরিস্থিতি তাদের জাতীয় নির্বাচনের অজুহাতে ঝুলিয়ে রেখেছে প্রত্যাবাসন প্রক্রিয়া। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, নতুন করে আরও ৬ লাখের তালিকা পাঠানো হলেও যাচাই বাছাই করা হয়েছে মাত্র ৩০,০০০ রোহিঙ্গার। কূটনীতিকদের মতে, মিয়ানমারের ওপর চীন ভারতের চাপ আরও বাড়ালে সমস্যা দ্রুত সমাধান হতে পারে। আশ্বাস আর প্রক্রিয়া শুরুর বেড়াজালে থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। আশ্রয় নেওয়ার পরের বছর অগ্রগতি ছিল ঢাকা নেপিত চুক্তি। দ্বিতীয় বছরে এসে দ্বিপাক্ষিক প্রচেষ্টা শেষে বেইজিং এর উদ্যোগে ত্রিদেশীয় চেষ্টা শুরু হয়। বাংলাদেশ মিয়ানমার কয়েক দফা বৈঠকেও বসে। তারপর শুরু হয় রোহিঙ্গাদের তালিকা আদান প্রদান। ঘোষণা দিয়ে প্রত্যাবাসনের জন্য কয়েকবার তারিখ নির্ধারণ হলেও নিরাপত্তার ঝুঁকিতে খোদ রোহিঙ্গারাই নিজ দেশে ফিরতে রাজি হননি। আর এদিকে রোহিঙ্গাদের নিরুৎসাহিত করতে রাখাইন রাজ্যে প্রায় অস্থিরতা তৈরি করে রাখছে খোদ মিয়ানমারই। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের আন্তরিকতার ঘাটতির অভিযোগ বারবার বিশ্ব দরবারে জানিয়ে আসছে বাংলাদেশ। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা দ্বিপাক্ষিক আলোচনা করে যাচ্ছি, কন্টিনিউয়াসলি তাদের সাথে আমাদের কমিউনিকেশন চলছে। আমরা ইতিমধ্যে আমরা ৬ লক্ষ লিস্ট দিয়েছি, তারা এগুলো ভেরিফাই করে আমাদের পাঠিয়েছে, কিছু আরো পাঠাচ্ছে, আমাদের প্রসেসটা চলছে। এদিকে নতুন পুরনো ১১ লাখ রোহিঙ্গার জনগোষ্ঠীতে প্রতিদিনই কলে বরে বাড়ছে নতুন সদস্য সংখ্যা। আন্তর্জাতিক সংস্থার জরিপ বলছে, কক্সবাজারের আশ্রয় শিবিরে প্রতিদিনই গড়ে জন্ম নিচ্ছে ৬০ থেকে ৭০ নবজাতক। অন্যদিকে নির্যাতনের মুখে এখনও মিয়ানমারের বিভিন্ন রাজ্য থেকে পালিয়ে আসছে রোহিঙ্গারা। নিরাপত্তা বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন, এই সমস্যা যত দীর্ঘায়িত হবে ততই আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে। মিয়ানমারের দিক থেকে মিয়ানমার এই প্রত্যাবাসী যারা তারা যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশটা তৈরি করতে পারেনি, সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অন্য কোনো কারণেই হোক, কিন্তু আমাদের ধারণা ইচ্ছাকৃতভাবেই তারা হয়তো সেটা করছে না বা করতে পারছে না। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে তাদের উপর আমাদের আঞ্চলিক যে যারা প্রভাবশালী দেশ আছে তাদের যে পরিমাণ চাপ প্রয়োগ করা দরকার ছিল সেই জায়গাটা আমরা বোধহয় পারছি না। ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা ও নিপীড়নের মুখে সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অবশেষে সম্মেলনের 9 মাস পর গঠিত হচ্ছে আওয়ামী লীগের 4টি সহযোগী সংগঠন ও ঢাকা মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি। আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এবার কমিটিতে বিতর্কিত কেউ ঢুকলে মদতদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। ক্যাসিনো সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধারে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও ঢাকা মহানগরের নেতৃত্বে পরিবর্তন আনে আওয়ামী লীগ। গত বছরের নভেম্বরে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি করা হয়। নতুন নেতৃত্ব নির্বাচিতের পর 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয় কেন্দ্র। এরপর কয়েক দফা সময় বাড়ানো হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। করোনা ভাইরাস পরিস্থিতিকে এর প্রধান কারণ বলছেন সহযোগী সংগঠনের নেতারা। কমিটি আমরা পূর্ণাঙ্গ করি নাই, কিন্তু কমিটির একটা খসড়াই নেত্রীর কাছে আমরা জমা দিয়েছি অনেক আগে। তো নেত্রী ওটাকে দেখবেন। আমাদের কমিটিটা করতে একটু দেরি হচ্ছে, এটা ঠিক আছে, যেহেতু করোনা পরিস্থিতি, এই কারণে আমরা হয়তো দিতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করবো আগামী মাসে আমাদের কমিটি দিতে। বাট আমাদের কোনো নেতা কর্মী কিন্তু এই কারণে কাজে বসে ছিল না। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এরই মধ্যে খুলে গেছে অফিস আদালত, রাজনৈতিক কর্মসূচিতেও ফিরছে বিভিন্ন দল। তাই আগামী মাসে দলের সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। আগামী 10 সেপ্টেম্বরের মধ্যেই তাদের সময় সুযোগ মতো অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটিগুলো আমাদের কেন্দ্রীয় কমিটিতে জমা দেওয়ার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরে এটা ওয়ার্কিং কমিটি অনুমোদিত হবে। কেন্দ্র বা তৃণমূল কোনো পর্যায়ে যাতে বিতর্কিতরা কমিটিতে ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ। দলের নীতি নির্ধারকরা জানান, কেউ মদত দিলে তাদেরও সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে। যে কোনো বৈঠকেই আমাদের এটি এখন আমাদের মূল লক্ষ্য যে কোনো ক্রমেই যেন বহিরাগত অনুপ্রবেশকারী হাইব্রিড না আসতে পারে। যে হাত ধরে ঢুকবে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার পর যাচাই বাছাই করে অনুমোদন দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার 2টি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান 76 জন প্রার্থী। এর মধ্যে ঢাকা 18তে মনোনয়ন চেয়েছেন 58 জন। এরই মধ্যে ভোটের মাঠে শুরু হয়েছে তাদের দৌড়ঝাঁপ। বিএনপি ও জাতীয় পার্টিরও রয়েছে একাধিক প্রার্থী। প্রার্থীতা জানান দিতে ব্যানার পোস্টার ছাঁটানোর পাশাপাশি করছেন উঠোন বৈঠক। সাংবিধানিক সুযোগ না থাকায় করোনার মধ্যেই 17 অক্টোবর ঢাকা 5-এর উপনির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহতেই ঘোষণা হবে তফসিল। এরই মধ্যে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন মাঠ পর্যায়ের 18 নেতা। তাদের নির্বাচনী ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। আর নির্বাচনের তারিখ ঘোষণার পরেই কর্মীদের নিয়ে মাঠে নেমেছেন অনেকে। কেন্দ্রের সবুজ সংকেতের আশা করছেন সবাই। বিগত দিনে দলের জন্য সংগ্রাম আর ত্যাগের কথা বলে চাইছেন মনোনয়ন। আমার জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে ঢাকা 5-এর দায়িত্ব দেন, আমি সততার সহিত, যেহেতু আমি একজন ক্লিন ইমেজের মানুষ, আমি ইনশাল্লাহ পারবো আমার জননেত্রীর মুখকে রক্ষা করতে। সততা, স্বচ্ছতা, একাগ্রতা, উদারতা, মানবতা, এই গুণগুলি আমার মধ্যে সবসময় লালন করি, আমি পালন করি। এবং এই গুণগুলি যেই মানুষের কাছেই থাকবে সে একজন পরিচ্ছন্ন সুন্দর মানুষ হিসাবে পরিগণিত হবে। এদিকে করোনার কারণে আরো 90 দিন পেছানো হয়েছে ঢাকা 18 আসনের নির্বাচন। 5.5 লাখ ভোটারের এই আসনে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন 58 জন। তাদের নির্বাচনী প্রচারে এখন উত্তপ্ত ভোটের মাঠ। নিজেকে যোগ্য দাবি করছেন সবাই। সকল আন্দোলনে আমি রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছি। আমি কোনো সংগ্রামে, কোনো আন্দোলনে আমি পিছপা হইনি। তো সুতরাং আমি মনে করি আমার রাজনীতির বয়স প্রায় 40 বছর। সবকিছু মিলিয়ে দল আমাকে মূল্যায়ন করবে, এটি আমার আশা। বাংলাদেশ আওয়ামী লীগের যে ভৌগোলিক অবস্থান, সুতরাং আমি মনে করি আমার রাজনীতির বয়স প্রায় 40 বছর। সবকিছু মিলিয়ে দল আমাকে মূল্যায়ন করবে, এটি আমার আশা। বাংলাদেশ আওয়ামী লীগের যে ভৌগোলিক অবস্থান, সব মিলে অনেক কিছু তাদেরকে বিবেচনায় রেখে কাজ করতে হয়। সুতরাং এখানে আবেগতাড়িত হওয়ার কিছু নাই। আমার এই সাদা কাপড়ে পদ্মাবতী কোনো দাগ নাই, তো সুতরাং আমি তো আশা করতেই পারি। এই আসনে বিএনপির প্রার্থী হতে মাঠে 3 জন। আছে জাতীয় পার্টিরও একাধিক প্রার্থী। এখনকার যে সিচুয়েশন, এই সিচুয়েশন মাঠ পর্যায়ের কথা বিবেচনা করে আমি বিশ্বাস করি আমাকে পার্টি মনোনয়ন দিবে ইনশাআল্লাহ। এবং গত নির্বাচনে কিন্তু পার্টি আমাকে মনোনয়ন দিয়েছিল। পরবর্তী যেহেতু ঐক্যফ্রন্ট ছিল, বিভিন্ন কারণে তখন আমাকে চেঞ্জ করেছে। সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা এবং সাহারা খাতুন মারা যাওয়ায় ঢাকা 5 ও ঢাকা 18 আসন শূন্য হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজ বাসার খাটের নিচ থেকে 2 ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সলিমা গ্রামে সোমবার রাতে এই ঘটনা ঘটে। নিহতরা হল ওই গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম ও মেয়ে শিফা আক্তার। তারা স্থানীয় স্কুলের শিক্ষার্থী ছিল। পুলিশ জানায় সোমবার দুপুর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের খোঁজে মাইকিংও করা হয়। পরে পরিবারের সদস্যরা বাড়ির 2টি কক্ষের খাটের নিচে তাদের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। তাদের শরীরে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের চান্দগাঁওয়ে একটি বাড়ি থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন গুলনাহার বেগম ও তার 9 বছরের ছেলে রিফাত। পুলিশ জানায় 2 ছেলে মেয়েকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন গুলনাহার। মেয়ে ময়ূরী আক্তার স্থানীয় একটি কারখানা শ্রমিক। সোমবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে মা ও ভাইয়ের মরদেহ দেখতে পান তিনি। ময়ূরীর অভিযোগ, ফারুক নামের স্থানীয় এক যুবক তাদের উত্ত্যক্ত করতেন। ঘটনার পর থেকে পলাতক ফারুক। ঘটনা তদন্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। ফারুক আমার মার বোন ডাকছে, এই মোবাইল টোবাইল বন্ধ, মাঝে হুমকি দিত, তোরা মার্ডার করছিস, তোরা মার্ডার করছিস। একজন হচ্ছে মা আর একজন হচ্ছে যে ছেলে। তো ছেলের গলায় ক্ষত আছে এবং মায়ের শরীরে ক্ষত আছে। আমাদের ক্রাইম সিন টিম আসছে, এসে তারা হয়তো পরীক্ষা করবে। তা প্রাথমিকভাবে এটা আমাদেরকে হত্যাকাণ্ড মনে হচ্ছে। চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার ঘটনায় বাঁশখালীর পৌর মেয়র সহ 26 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে বাঁশখালীর সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের ব্যক্তিগত সহকারী সহ 4 জনকে আটক করা হয়েছে। মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুজাফফর আহমদ জানান, সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাদের মানববন্ধনে হামলা চালানো হয়। স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের অনুসারী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার অভিযোগ, সম্প্রতি ওই সংসদ সদস্য বলেন বাঁশখালীতে কোনো মুক্তিযুদ্ধ হয়নি এবং মৌলভী সৈয়দকে মুক্তিযোদ্ধা বলে অস্বীকার করেন। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন ডাকা হয়। এতে হামলায় অন্তত 10 জন আহত হয়েছে। মুক্তিযুদ্ধ সন্তানেরা আহত হয়েছেন, অনেক সাংবাদিক মিডিয়ার কর্মীরা আহত হয়েছেন। এটা তো আমরা আশা করবো জননেত্রী শেখ হাসিনা যদি এই মুস্তাফিজকে এমপি থেকে অপসারণ করা হয়, আওয়ামী লীগ থেকে সদস্য প্রত্যাহার করা হয়, আন্দোলন চলবে চট্টগ্রামে। নারায়ণগঞ্জে ধর্ষণের পর হত্যার শিকার বলা হচ্ছিল যে স্কুল ছাত্রীকে 1.5 মাসেরও বেশি সময় পর বাড়ি ফিরেছে সে। জানায় তার সঙ্গে এমন কিছুই হয়নি, অথচ এই ঘটনায় কারাগারে আছেন 3 আসামি। অভিযোগ উঠেছে রিমান্ডে মারধর করে তাদের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছে। ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার। নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাড়ি থেকে 4 জুলাই নিখোঁজ হয় 5ম শ্রেণীর এক ছাত্রী। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে 6 আগস্ট সদর থানায় অপহরণ মামলা করেন তার বাবা। গ্রেপ্তার হয় রকিব, আব্দুল্লাহ ও খলিল নামে স্থানীয় 3 জন। পুলিশের দাবি, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। এতে ধর্ষণের পর হত্যা করে কিশোরীর মরদেহ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার কথা জানানো হয়। তবে 1.5 মাসেরও বেশি সময় পর রোববার বাড়ি ফিরে আসে ওই স্কুল ছাত্রী। তার বাবা মা জানান, মেয়েটি পালিয়ে বিয়ে করে বন্দর উপজেলার নবীগঞ্জে ছিল এতদিন। মামলা প্রত্যাহারও করতে চান তারা। আমি কিচ্ছু মিথ্যা বলবো না। আমি একটা মা, আমি যে অশান্তি বুক করছি, আমি চাই না এই 3টা ফ্যামিলি আমার মতন এই অশান্তিটা বুক করুক। আমি চাই ওনারও শান্তিতে আমার মতন, আমার মেয়ে যেমন আমি পেয়েছি ওরা যেমন ছেলেগুলো বুকে নিয়ে ঘুমাইতে পারে। ওরা যেন কোনো মামলা যেন না থাকে, আমি এই ব্যবস্থা করবো। আমার সন্তান আমি পাইছি, আমি মামলা তো অবশ্যই প্রত্যাহার করব। বিষয়টি জানার পর ক্ষুব্ধ আসামিদের স্বজনরা। তাদের অভিযোগ, রিমান্ডে মারধর করে স্বীকারোক্তি আদায় করেন তদন্ত কর্মকর্তা। তবে তদন্ত কর্মকর্তা তা অস্বীকার করেছেন। রাইতে জুলাইয়া মারছে আমার স্বামীরে, মানা পর্দা আমার স্বামী বিলে এটি কইছে, আর আমার স্বামীরে এটা কইছে। মেয়ে তো জীবিত আছে, আমার ছেলে এটা করে নাকি, আর আমার ছেলেকে টাকার ইয়ে মনে করে এটা করাইছে। মেয়ের বাপে মেয়ে অত মেয়ের আত্মীয় স্বজন। আমাদের কাছে স্বীকারোক্তি তো মূল্যহীন। আদালতে তো স্বীকারোক্তি দিচ্ছে, মানে 164 একই রকম, এমন 2 আদালত হয়েছে, 2 ম্যাজিস্ট্রেট দিচ্ছে। ভাই তাহলে কিরকম মিল হইল, কিরকম? জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলছেন, তদন্তে গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হবে। আসামিদের জবানবন্দির বিষয়টিও জানানো হবে ম্যাজিস্ট্রেটকে। যদি অন্যায়ভাবে মারধর করে থাকে অথবা কোনো অবৈধ লেনদেন হয়ে থাকে, এটা আমরা যথাযথভাবে দেখব, যাতে কোনো অবস্থাতেই সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়, এটা আমরা দেখব। গ্রেপ্তার 3 জন এখনো আছেন কারাগারে।
আসামিদের মুক্তি ও তদন্ত কর্মকর্তার বিচারের দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বঙ্গবন্ধু কর্নারের বই কেনা নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বইয়ের সম্পাদক এবং প্রকাশকের নাম পরিবর্তনের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দুটি প্রকাশনী সংস্থার নামে। এই দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নাজমুল হোসেন। মন্ত্রণালয় বলছে এ কাজ স্থগিত করা হয়েছে, অনিয়মের তদন্ত চলছে। দেশের ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার করার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি বছর জুন মাসে এই বই কেনার দরপত্র সম্পন্ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যার মধ্যে ৮টি প্রতিষ্ঠান এই কাজ পায়। মোট ২৮ কোটি টাকার কাজের মধ্যে জার্নি মাল্টিমিডিয়া এবং সাধিকা পাবলিকেশন এই দুটি প্রতিষ্ঠান ৩টি বইয়ের কাজ পায় ২০ কোটি টাকার। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক নাজমুল হোসেন এই দুটি প্রতিষ্ঠানের মালিক। অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা এই বইটির প্রকাশনায় ছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। সেই বইটির তৃতীয় প্রকাশনায় এসে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নাম সরিয়ে নিজের প্রকাশনীর নামে দরপত্রে অংশ নেয়। এই বইয়ের সম্পাদককে না জানিয়েই সে দরপত্রে অংশ নেয়। দ্বিতীয় সংস্করণে আমার কাছে কোনো ধরনের কোনো অনুমতি নেওয়া হয়নি। আর তৃতীয় সংস্করণে যিনি এই বইটার মার্কেটিয়ার, তিনি প্রধান গবেষক হয়ে উঠেছেন। তিনি এই বইয়ের গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সাথে বিল পাওয়ার আগেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে বইয়ের সত্ত্ব ছেড়ে দিতে ২,৫৩,০০,০০০ টাকা পরিশোধ করে দেয় জার্নি পাবলিকেশন। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক দাবি করছেন তারা এই খাতে কোনো টাকা পাননি। যদিও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপসচিব জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত চিঠিতে চেকের মাধ্যমে টাকা গ্রহণের বিষয়টি জানানো হয়। রয়্যালটি নিয়ে একটা চুক্তি আছে, 1/4 আমরা পাবো। আমাদের সরকারের 1% খরচ আমরা করি নাই। সেই সাথে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অনাপত্তি পত্র দেওয়ার আগেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশনা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে দেয়। প্রাথমিক মন্ত্রণালয়ের এই আগ বাড়িয়ে কাজের আদেশ দেয়া নিয়েও উঠেছে প্রশ্ন। কারা সদর দপ্তর থেকে প্রকাশিত ৩,০৫৩ দিন বইটিও প্রকাশক হিসেবে নিজের নাম দেখিয়ে জার্নি মাল্টিমিডিয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কাজ নিয়েছেন। এসব অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান জানান নিয়ম মেনেই কাজ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের সাথে কিন্তু এটা আলোচনা হয়েছে এবং সেই আলোচনার মাধ্যমে কিন্তু এটা বিষয়টা সমাধান হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলছে বইয়ের কাজ এবং বিল স্থগিত করা হয়েছে। আমি তো ইতিমধ্যে একটা তদন্ত কমিটি করে দিচ্ছি, তারা তদন্ত করে যে রিপোর্ট দেয় আমি সেটা দ্রুত ব্যবস্থা নিব। এই ঘটনায় মন্ত্রণালয়ের যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রতিমন্ত্রী। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইলিশের উৎপাদন বাড়াতে মিয়ানমার ও ভারত পরামর্শ নিচ্ছে বাংলাদেশের। মৎস্য গবেষণা কেন্দ্র বলছে নদীতে অভয়াশ্রম গড়ে তোলা মা ইলিশ ও জাটকা রক্ষার উদ্যোগ এখন অন্য দেশের জন্য মডেল। ইলিশ উৎপাদনের শীর্ষ দেশ হওয়ায় আন্তর্জাতিক মহলে এই মাছ নিয়ে দেখা দিয়েছে আগ্রহ। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫.৫ লাখ মেট্রিক টন। রূপালী সম্পদ ইলিশ স্বাদে ও গন্ধে অতুলনীয় বলেই বাঙালি রসনায় বিশেষ মর্যাদা দখল করে আছে এই মাছ। দেশের জলসীমা ছাড়াও ভারত, মিয়ানমার, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে দেখা মেলে ইলিশের। ইলিশ উৎপাদনে গত ১০ বছরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। মা ইলিশ বাঁচাতে ৬টি অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। এদের মধ্যে পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, বরিশালের নদীপথের ৪১৬ কিলোমিটার এলাকায় ইলিশ শিকার নিষিদ্ধ। সেই সাথে আশ্বিন মাসের প্রথম পূর্ণিমা থেকে ২২ দিন মা ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। আবার ২ মাস থাকে জাটকা শিকার বন্ধ। মৎস্য গবেষণা কেন্দ্র বলছে ১০ বছর আগে ইলিশের উৎপাদন ছিল ২.৯৮ লাখ টন, কিন্তু এখন প্রায় ৫.৫ লাখ টন। ৫,৩৩,০০০ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়ে আসছিল এবং আমরা আশা করছি যেহেতু এবার একটু আগে থেকে ইলিশ আসা শুরু হয়েছে এবং সেই হিসাবে আমরা ৫.৫ লক্ষ মেট্রিক টন ইলিশের উৎপাদন পৌঁছে যাবে বলে আশা করি। এবছর মোটামুটি যেভাবে পানি প্রবাহ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আসছে, ইলিশ আগস্টে আসা শুরু হয়েছে, সেই হিসাবে আমরা আশা করি যে ইনল্যান্ড ওয়াটার অর্থাৎ আভ্যন্তরীণ জলাশয়, প্রধান নদ নদীর ইলিশও
কম পরিমাণে আসবে না, এটা প্রায় 40% থেকে 50%-এর দিকে আশা করা যায় হয়ে যাবে। এ অবস্থায় গঙ্গায় ইলিশের উপস্থিতি বাড়াতে তৎপর হয়েছে ভারত। পশ্চিমবঙ্গের গঙ্গা ছাড়াও রূপনারায়ণ, দামোদর নদীতে ইলিশের মজুদ বাড়াতে তৎপর হয়েছে তারা। মিয়ানমারও বাড়াতে চায় ইলিশের উৎপাদন। তাই বাংলাদেশের নেয়া ব্যবস্থাপনা, কর্মকৌশল ও মাঠ পর্যায়ে বাস্তবায়নের নীতি অনুসরণ করতে যাচ্ছে প্রতিবেশী দেশগুলো। যেহেতু এটা ট্রান্সবাউন্ডারি ইস্যু, তারাও তাদের প্রজনন ক্ষেত্র, বিচরণ ক্ষেত্র চিহ্নিত করে সময় নির্ধারণ করে, তারা ডিম ছাড়ার সময় নির্ধারণ করে, বাচ্চা লালন পালনের সময় নির্ধারণ করলে তাহলে তাদের অঞ্চলও তাদের মতো করে ইলিশ চলাচল করবে, বড় হবে। তখন আরেকটি দেশের ইলিশ সম্পদের উপরে তাদেরকে ওই চুরি করে ধরা বা অন্যভাবে হানা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। মৎস্য গবেষণা কেন্দ্রের তথ্য বলছে 10 বছর আগে দেশের 21টি উপজেলার নদ নদীতে ইলিশ পাওয়া যেত। বর্তমানে 125টি উপজেলার নদ নদীতে পাওয়া যাচ্ছে ইলিশ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাবিব ব্যাংকের যোগসাজশে বাংলাদেশের শেয়ার বেচাকেনার 160 কোটি টাকা কর ফাঁকি দিয়েছে পাকিস্তানের 9 ব্যক্তি ও এক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এই জালিয়াতি ধরা পড়েছে। বিষয়টি নিষ্পত্তি করতে এনবিআর চেয়ারম্যানের কাছে আইনি ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বেশ কিছুদিন হয়ে গেলেও চিঠির উত্তর দেয়নি এনবিআর। পাকিস্তানের সরকারি বেসরকারি অংশীদারত্বের প্রতিষ্ঠান হাবিব ব্যাংক লিমিটেড। ঢাকাসহ বাংলাদেশের বেশ কিছু শহরে রয়েছে এ ব্যাংকের শাখা। সম্প্রতি ব্যাংকটির ঢাকা অফিস পরিদর্শন করে বাংলাদেশ ব্যাংক। এতে ধরা পড়ে কর ফাঁকির ঘটনা। প্রতিবেদন বলছে 2009 থেকে 19 সাল পর্যন্ত পাকিস্তানের 9 ব্যক্তি ও এক প্রতিষ্ঠান হাবিব ব্যাংকের মাধ্যমে পুঁজিবাজারে লেনদেন করে। এ সময় তারা প্রায় 111 কোটি টাকা কর ফাঁকি দেন, যার বিলম্ব ফি হয় প্রায় 49 কোটি টাকা। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয় হাবিব ব্যাংকের ঢাকা অফিসে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ব্যাংকটির কর্মকর্তারা দেখা করেননি। ফাঁকি দেয়া কর পরিশোধে ব্যাংকটিকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক, কিন্তু টাকা না দিয়ে ব্রোকারেজ হাউসের উপর দায় চাপায় হাবিব ব্যাংক। পাশাপাশি 3 আইনজীবীর মতামত নিয়ে প্রমাণের চেষ্টা করে লেনদেনে কর ফাঁকি হয়নি। আবার এই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরেরও মতামত নেয়ার অভিমত দেয় প্রতিষ্ঠানটি। 3 বিষয়ে ব্যাখ্যা চেয়ে এনবিআর চেয়ারম্যান বরাবর চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। চিঠিতে জানতে চাওয়া হয় আলোচ্য লেনদেনে ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রযোজ্য হবে কিনা, এছাড়া ফাঁকি দেয়া করে জরিমানা হবে কিনা তাও জানতে চাওয়া হয়। সে তো রাজস্ব বোর্ডে চিঠি দিচ্ছে, কারণ মানুষ তো ইনভেস্ট করতেই পারে, বাইরে ইনভেস্টর তো করতেই পারে। সেই ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা সেটা তাদেরকে করা জানাইছে এবং তারা তাদেরকে এই হিসেবে অভিহিত করছে। এখনো সেই উত্তর পায়নি। যোগাযোগ করা হলে এনবিআর চেয়ারম্যান জানান বিষয়টি তিনি জানেন না। পরে যোগাযোগ করা হয় বোর্ডের এক সদস্য, একজন প্রথম সচিবের সঙ্গে। তারাও জানান বিষয়টি নজরে নেই, তবে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান বোর্ডের এক প্রথম সচিব। এদিকে বিশ্লেষকেরা বলছেন কর ফাঁকি প্রমাণ হলে দায় বর্তাবে হাবিব ব্যাংকের ঘাড়ে। ট্রানজেকশন গুলো ডিল করতেছে তো হাবিব ব্যাংক, তারপরে বিনিয়োগের পরে টাকাটা রিপ্যাট্রিয়েশন হয়ে তাদের মাধ্যমে ব্যাংক টাকা কারোর পক্ষে পাঠাচ্ছে, তখন তো তারা দেখবে না যে এই টাকার সূত্রটা কি, এবং বিশেষ করে বড় অঙ্কের টাকা হলে তো সে টাকা রেমিটেন্সের যে সূত্রটা তো তাদের অবশ্যই দেখতে লাগবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়মনসিংহের ত্রিশালে ব্রহ্মপুত্র নদের বালুমহল ইজারার মেয়াদ শেষ হয়েছে প্রায় 4 মাস আগে, কিন্তু এখনো সেখানে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। ব্যবসায়ীরা জানান আগের ইজারাদারই টাকা আদায় করছেন, আর ইজারাদারের দাবি স্থানীয় প্রশাসনের মৌখিক অনুমতি নিয়ে তিনি টাকা নিচ্ছেন। তবে মৌখিক অনুমতির দাবি নাকচ করেছে স্থানীয় প্রশাসন। ময়মনসিংহের ত্রিশালের কাঁঠাল ও কানিহারি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ঝিলকি, তিরখি ও বারৈগাঁও মৌজার বালুমহলের ইজারার মেয়াদ শেষ হয় গত 13 এপ্রিল। এরপর থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের নদী খনন প্রকল্পের কারণে জেলা প্রশাসন আর ইজারা দেয়নি। এখনও সেখানে বালু উত্তোলন করছেন ব্যবসায়ীরা। তারা জানান বালুমহলের সাবেক ঠিকাদার প্রতিষ্ঠান বানরিকা ইনকের স্বত্বাধিকারী শাহ রুহাল বন্দেগী তাদের কাছ থেকে ইজারার টাকা আদায় করছেন। দেখা গেছে যে এই যে পানিতে অনেক বালু বাইসে গেছে, তারপরে এখন যতটুকু তুলে আনুন যা তারা 300 টাকা করে দিয়ে আমাদের তুলে আনতে হইতেছে। এসিলেন স্যার বলছে আর কি যে ওই বন্দিকের সাথে মিল্লা বালুরা বিক্রি করে ফেলেন, উনি 100 টাকা যারা কমাইছে তাহলে বালুরা বিচ্ছা ফেলেন। এই বিষয়ে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও শাহ রুহাল বন্দেগী নাগাল পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মুজিবুর রহমান বলেন এসিল্যান্ড তরিকুল ইসলামের মৌখিক অনুমতি নিয়েই তারা ইজারার টাকা আদায় করছেন। তবে এসিল্যান্ড মৌখিক অনুমতির বিষয়টি নাকচ করে দিয়েছেন। গভর্নমেন্ট অনুমতি দিয়েছে বলতে আমরা তুলতেছি,
এই সিলিয়ান টিউনও অনুমতি দেওয়া মানে গভর্নমেন্ট দেওয়া। আমরা তো ক্ষতিগ্রস্ত, তারপরে হলে তো অনেক পেপারস আছে, কাগজপত্র, এগুলো তো। তারা আসছিলেন যে যেহেতু ঝড় বৃষ্টি আমাদের বন্যা হয়েছিল, তো বললো যে স্যার আমাদের বালুগুলো তো বিক্রি করা দরকার। পরে বিশ্বাস বলছি ঠিক আছে তারা বিক্রি করুক, কার কাছ থেকে যারা নিবে না নিবে সেটা তো আমরা ঠিক করে দিই না। গভর্নমেন্ট এটার সাথে আমরা বা ডিসি অফিস কেউই আমরা কিছু জানি না। জেলা প্রশাসন জানায় এখন ইজারা নেই, তাই বালু তোলা ও টাকা আদায় করা অবৈধ। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন প্রশাসক। ইজারা আমরা কাউকে দেয়নি, ইজারা তো তোলার কিছু নাই। ইজারা সেটা তো তাহলে তারা অন্য কাজ করতেছে, আমি তাহলে একটু খোঁজ নিয়ে দিচ্ছি। স্থানীয়রা জানান গত 5 মাস ধরে প্রতিদিন অবৈধভাবে কয়েকশো ট্রাক বালু তোলা হচ্ছে ব্রহ্মপুত্র নদের বালুমহাল থেকে। এতে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টি ও পানির চাপে প্রায় 1 মাস ধরে ভাঙছে নওগাঁ সদরের হাসাইগাড়ি ও দুবলহাটি ইউনিয়নের সংযোগ সড়ক। এরই মধ্যে সড়কে প্রায় 3 কিলোমিটার অংশ ভেঙে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় প্রশাসনের নির্দেশে 7 আগস্ট থেকে যান চলাচল বন্ধ রয়েছে। নওগাঁ সদর উপজেলার প্রত্যন্ত এলাকা হাসাইগাড়ি বিল। বছরের অধিকাংশ সময় পানি থাকলেও বর্ষা মৌসুমে এই বিলকে ঘিরে সৃষ্টি হয় মনোমুগ্ধকর পরিবেশ। বিলের মাছ দিয়ে একে বেঁকে বয়ে গেছে 17 কিলোমিটার পাকা সড়ক। টানা বৃষ্টি ও পানির প্রবল চাপে এরই মধ্যে ভেঙে গেছে সড়কটির প্রায় 3 কিলোমিটার অংশ। এতে কোথাও কোথাও সড়কটি সরু হয়ে প্রায় বিচ্ছিন্ন হওয়ার অবস্থা। সড়কটি রক্ষায় বাঁশ, গাছের ডাল ও কচুরি পানা দিয়ে ভাঙন রোধের চেষ্টা করছে স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ এই সড়কের সাময়িকভাবে বন্ধ রয়েছে স্বাভাবিক যান চলাচল। ফলে বিলের প্রাকৃতিক পরিবেশ দেখতে এসে বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন আগ্রহী অনেক দর্শনার্থী। স্থানীয়দের অভিযোগ, সড়কটি বন্ধ থাকায় 10 থেকে 15 কিলোমিটার পথ ঘুরে নওগাঁ শহরে যাতায়াত করতে হচ্ছে প্রায় 6 ইউনিয়নের মানুষকে। সড়কটি দ্রুত সংস্কার করে হাসাইগাড়ি বিলকে পর্যটন স্থান হিসেবে গড়ে তোলার দাবি তাদের। রাস্তার দুই পাশে অনেক নাম এবং পানি উপাসনের রাস্তা অনেক ভেঙে গিয়েছে, যেটা মেনলি পর্যটন বান্ধব। সেই ক্ষেত্রে যদি গভর্নমেন্ট কিছু দৃষ্টি দেন, এই জায়গাটা পর্যটন নগর হিসাবে গড়ে তোলার জন্য অনুরোধ জানাচ্ছি। হাসাইগাড়ি ইউনিয়ন সহ আরো 5-6টি ইউনিয়নের নওগাঁ সদরের সাথে যে সংযোগ সড়ক, সেটা রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমার এমপি মহোদয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে সড়কটি সংস্কারে একটি প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার কাজ শুরু হবে। এখানে চলন বিল একটা প্রকল্প প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে আমরা এটা যাতে পর্যটন স্পট হিসেবে করা যায় এই জন্য সেখানে এটা প্রস্তাব করছি। তো যদি দেখা যাক প্রকল্পটা পাশ হলে এলাকার বিনোদনের একটা জায়গা হবে। 2016 সালে নির্মিত হয় হাসাইগাড়ি দুবলহাটি ইউনিয়নের এই সংযোগ সড়ক। এরপর থেকে বিলকে ঘিরে দর্শনার্থীদের ভিড় বাড়ায় স্থানীয়দের কাছে হাসাইগাড়ি মিনি কক্সবাজার হিসেবেই পরিচিত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 1 সপ্তাহ ধরে কপোতাক্ষ ও খোলপেটুয়ায় জোয়ারের পানি বাড়তে থাকায় প্লাবিত হয়েছে সাতক্ষীরার উপকূলীয় আশাশুনি ও শ্যামনগর উপজেলার 3 ইউনিয়নের 50 গ্রাম। ঘরবাড়ি ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বন্যা দুর্গতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। কপোতাক্ষ নদের কুড়িকাউনিয়া সহ কয়েকটি পয়েন্টের বেড়ি বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে প্রতাপনগর ইউনিয়নের 20টি গ্রাম। বেড়িবাঁধ ভেঙেছে খোলপেটুয়ার হাজরাখালী ও লেবুবুনিয়া পয়েন্টেও। ফলে পানিতে তলিয়েছে শ্রীউল ইউনিয়নের 30টি গ্রাম। ওইসব এলাকায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। পানির স্রোতে ভেসে গেছে অন্তত 2000 মাছের ঘের। শ্যামনগরের লেবুবুনিয়া এলাকায় সংস্কারের পরও 7টি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। পানির স্রোতে ঘরবাড়ি ডুবে যাওয়ায় শুকনো খাবার খেয়ে দিন কাটছে অনেকের। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাও। বাল বাচ্চা নিয়ে যে আমরা কোথায় থাকবো, এমন আশ্রয় আমাদের নেই। আমরা পানির ওপরে ভাসতেছি, সব নৌকা নালা নিয়ে আমরা ডুবাই। রান্না বান্না করিনি, খাইনি, এখনো এই বেলা গেছে। আমরা কোনো জায়গায় কোনো আশ্রয় নেই, ঘরের মধ্যে 2 হাত 2.5 হাত পানি। এখন থেকে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। এলাকাবাসী নৌকা যোগে বা এই ছাড়া কোনো যাতায়াতের ব্যবস্থা নেই।
বন্যা দুর্গতদের দুর্ভোগ কমাতে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই অঞ্চলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য তিনি প্রকল্প ঘোষণা করেছেন এবং এই প্রকল্প একনেক হবে। একনেক হওয়ার পরে শীত মৌসুমে কাজ শুরু হবে। গত 20 মে আমপানের তাণ্ডবে বিধ্বস্ত হয় আশাশুনি উপজেলার প্রতাপনগর এবং শ্যামনগরের গাবুরার বেশ কয়েকটি গ্রাম। ঘের ও ফসলি জমির তলিয়ে নিঃস্ব হয় ওই এলাকার অর্ধ লক্ষাধিক মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্যা ও বৃষ্টিতে টাঙ্গাইলের 3 উপজেলা নিম্নাঞ্চল ছাড়াও পৌরসভার বেশ কিছু এলাকায় রয়েছে জলাবদ্ধতা, ফলে দুর্ভোগ পোহাচ্ছেন এসব এলাকার মানুষ। এ বিষয়ে আরো জানাতে এবার টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলের কোন কোন এলাকায় জলাবদ্ধতা রয়েছে আর দীর্ঘ সময় জলাবদ্ধতার কারণটা কি, আর দুর্গতদের সহায়তায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন আপনি? আসলে এবার বন্যাটি অনেক দীর্ঘ হয়েছে, প্রায় 2 মাস যাবত কিন্তু জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু বন্যা দুর্গত হয়ে পড়েছে। এখন পর্যন্ত এখন যেটা আছে, এখন কিন্তু যমুনা সহ জেলার অধিকাংশ নদ নদীর পানি বিপদসীমা অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে সমতলে পানি নেই। তবে বাসাইল, মির্জাপুর এবং কালিয়াহাতি এই 3টি উপজেলার নিম্নাঞ্চল এখনো বন্যার পানিতে প্লাবিত হয়ে রয়েছে। তারা মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, তাদের দুর্ভোগের যেন শেষ নেই। যদিও প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালাতে দেখেছি, এখন পর্যন্ত জেলায় 1345 মেট্রিক টন জিআর চাল যেমন বরাদ্দ করা হয়েছে, 17 লাখ টাকা বিতরণ করা হয়েছে। শিশু খাদ্য এবং গবাদি পশুর জন্য কিন্তু আমরা আলাদা বরাদ্দ দিতে দেখেছি। এছাড়াও রান্না করা খাবার সরবরাহ করতে দেখেছি। কিন্তু দীর্ঘদিন বন্যার কারণে অনেকেই কিন্তু এখনো পানিবন্দী হয়ে রয়েছে এবং তারা মানবেতর জীবনযাপন করছে। আর জলাবদ্ধতার বিষয়টি, আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল পৌর এলাকার 12 নম্বর ওয়ার্ডে। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের যে এই অঞ্চলে কিন্তু বন্যার পানি না, এটা বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত 2 মাস যাবত এই অঞ্চলের মানুষ এভাবে জলাবদ্ধতার মগ্ন রয়েছে, এমনটি কিন্তু তারা বলছে। এবং তারা যেটা বলছে যে এই দীর্ঘদিন এই বন্যার পানিতে থাকার কারণে তাদের কিন্তু চর্মরোগ সহ নানা রোগ দেখা দিয়েছে, এমনটি কিন্তু তারা বলছে। আর এই এলাকার জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে এখানে কোনো ভালো ড্রেনেজ সিস্টেম নেই, অর্থাৎ এই জায়গাটাতে ড্রেনেজ সিস্টেম নেই। এছাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডও জলাবদ্ধতায় নিমগ্ন রয়েছে। সেখানকার জলাবদ্ধতা অন্যতম প্রধান কারণের কথা স্থানীয় কাউন্সিলর যেটা বলছে, যে পাশে যে বিল রয়েছে বোরাই বিল, সেই বিলটি প্রভাবশালীরা দখল করে রাখার কারণে বিলের পানির ধারণ ক্ষমতা কমে গেছে, যে কারণে 17 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতা রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, জেলা প্রশাসক তিনি আমাকে যেটা বলেছেন যে ওই বিল উদ্ধারের জন্য যেসব প্রয়োজনীয় ব্যবস্থা করা দরকার সবই তিনি নেবেন এবং এই পানি কমে গেলে সেই জলাধারের চারপাশ পরিমাপ করে সেখানে যেসব যদি কোনো অবৈধ দখলদার থাকে তাদেরকে উচ্ছেদ করা হবে। এই হচ্ছে টাঙ্গাইলের বন্যা ও জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে বন্যা ও জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের কারণে 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ সময় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি চলার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সব বিভাগে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশ্বে করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে ভারতে। 24 ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে 854 জনের। নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় 60 লাখ। এই নিয়ে মোট মৃত 58,500 ছাড়ালো। মোট আক্রান্ত 31 লাখের বেশি। প্রাণহানি কমেছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। 24 ঘন্টায় ব্রাজিলের মৃত্যু হয়েছে 679 জনের। দেশটিতে মোট প্রাণহানি 1,15,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণ গেছে 509 জনের। করোনা মিলেছে 40,000 মানুষের দেহে। ব্রাজিলে কমলেও মৃত্যু বেড়েছে লাতিন আমেরিকার অন্য 2 দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। দেশ দুটিতে 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 381 ও 296 জন। এদিকে কোভিড-19 চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহার পরীক্ষামূলক বলে বিবেচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রে প্লাজমা থেরাপির অনুমোদনের পর একথা জানিয়েছেন সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। বিশ্বে প্রাণহানি ছাড়িয়েছে 8,16,000। মোট সংক্রমণ 2,38,00,000-এর বেশি। করোনা সংখ্যা কাটিয়ে বিকেএসপিতে চলেছে অনূর্ধ্ব-19 দলের ক্যাম্প। ফিটনেস স্কিল নিয়ে কাজ চলছে অনুশীলনে। উদ্দেশ্য 2022 বিশ্বকাপ। 45 ক্রিকেটার নিয়ে শুরু হওয়া ক্যাম্প ভাগ হবে 3 ভাগে।
প্রাথমিক ফিটনেসের কাজ সেরে নিজেদের মধ্যে ম্যাচ খেলবে যুবারা। পারফরম্যান্স বিবেচনায় এখন থেকেই বাছাই হবে আগামী স্কোয়াড। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে উচ্ছ্বসিত ক্রিকেটাররা। শুরু হয়েছে অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্প। করোনা পরীক্ষা উত্তরে বিকেএসপিতে ব্যস্ত ৪৫ ক্রিকেটার। প্রাথমিক লক্ষ্য ফিটনেসের উন্নতি। অনুশীলনে ঘাম ঝরাচ্ছে যুবারা। ২০২২ বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন ইয়াং টাইগার্সের। করোনাকালীন এই ক্যাম্প লিটমাস টেস্ট বিসিবির জন্য। মাঠের অনুশীলনে ফিরতে পেরে যুবাদের স্বস্তি। থ্যাঙ্কস টু বিসিবি এরকম একটা ক্যাম্প অ্যারেঞ্জ করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা থাকলে ওইভাবে পসিবল হচ্ছিল না এই প্যান্ডামিকের ভিতরে। দেন সবাইকে একসাথে করে এইভাবে লাইক ট্রেনার অ্যান্ড সব ফ্যাসিলিটির মধ্যে নিজেদেরকে আবার গুছিয়ে নিতে পারতেছি। অনেকদিন একটা অফ ছিল, সেটা থেকে আমরা আবার সেই ক্যাম্পে আসছি। এতদিন আমরা যে ভুলগুলো ছিল সেইগুলো আস্তে আস্তে আমরা যাতে এখানে শুধরে নিতে পারবো। ফিটনেস আর স্কিল ট্রেনিং এর পরবর্তী ধাপে নিজেদের মধ্যেই ম্যাচ খেলার ব্যবস্থা করবে ম্যানেজমেন্ট। সেখান থেকে বাছাই করা হবে আগামীর স্কোয়াড। আমাদের এই ক্যাম্পটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অবস্থাতে আমরা স্কিল নিয়ে কাজ করছি। ব্যাটসম্যান এবং বোলারদের নিয়ে স্পেসিফিক স্কিল আছে, যারা বোলাররা পেস বোলারদের জন্য আলাদা স্কিল রাখা হয়েছে। ৪৫ জন খেলোয়াড়কে 3টি ভাগে 3টি দলে বিভক্ত করে এখানে ম্যাচ খেলানো হবে এবং সেখান থেকে পারফরমেন্স অনুযায়ী একটা বেটারমেন্ট কিছু একটা আশা করছি আমরা, যেখান থেকে আমরা দল গঠনের জন্য যেটা সাহায্য করবে। স্থানীয় কোচেদের অধীনেই চলছে এই ক্যাম্প। তবে দূরে থেকেও খোঁজ খবর রাখছেন হেড কোচ নাভিদ নেওয়াজ আর ফিটনেস ট্রেনার রিচার্ড স্টনিয়ার। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাউদাম্পটন টেস্টের শেষ দিনের ইনিংস পরাজয় এড়াতে লড়বে পাকিস্তান। হাতে ৮ উইকেট পিছিয়ে ২১০ রানে বৃষ্টি বাগড়া ও আলোক স্বল্পতায় চতুর্থ দিনে খেলা হয়েছে ৫৬ ওভার। সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান। ফলে অনেক পরে দ্বিতীয় ইনিংসে সাবধানে শুরু করেন শান মাসুদ ও আবিদ আলী। ৪৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন স্টুয়ার্ট ব্রড। ১৮ রান করে আউট হন মাসুদ। সেট হওয়া আবিদ আলীকে ৪২ রানে থামিয়েছেন জেমস অ্যান্ডারসন। টেস্টে প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছতে অ্যান্ডারসনের দরকার আর ১ উইকেট। এর আগে আজহার আলীর অপরাজিত সেঞ্চুরিতেও ফলন এড়াতে পারেনি পাকিস্তান। ইংল্যান্ডের ৫৮৩ রানের জবাবে প্রথম ইনিংসে অল আউট হয় ২৭৩ রানে। করোনা ভাইরাসে আক্রান্ত কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট। গণমাধ্যমের খবর, রোববার করোনা টেস্ট করানোর পর দিনই রিপোর্ট পজিটিভ এসেছে। সেলফ আইসোলেশনে আছেন তিনি। পরিবার বন্ধুবান্ধব নিয়ে মজা করতে পছন্দ করেন জ্যামাইকান গতিমানব। ২১ আগস্ট ছিল বোল্টের ৩৪তম জন্মদিন। করোনা ঝুঁকির মধ্যেও অতিথিদের নিয়ে উৎসব করেছেন। বিশেষ দিনের আয়োজন এবার সংখ্যায় ফেলে দিয়েছে। বোল্টের পার্টিতে ছিলেন গেল স্টার্লিং এর মতো ক্রীড়া তারকারা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।